দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুইজনকে। মোশাররফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে। এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা দেখলাম যে এক ধরনের ভরাডুবি হয়েছে এই দুটি নির্বাচনে। নানামুখী কথা আছে, সেসব নিশ্চয়ই আপনি আলোচনা করবেন, কিন্তু আমরা জানতে চাই যে আসলে দলীয়ভাবে এই দুটি বিশ্ববিদ্যালয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, দলীয় ফোরামে, যে কেন এরকম পরাজয় বরণ করলো। কারণ আমরা জানি জাতীয়তাবাদী ছাত্র দলের একটি অনেক ঐতিহ্য রয়েছে, বিশেষ করে ছাত্র সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত পপুলার ছিল। ডাকসুতে তো বটেই, অন্যান্য জায়গায়ও। কিন্তু হঠাৎ করে এরকম বিপর্যয় কেন, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহালোচক জাহেদ চৌধুরী ভাই সহ দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্র দল জিততে পারে নাই, এটা তো সত্য। এটা নিয়ে তো আর বিতর্ক করে বা কোনো সুযোগ নাই। কিন্তু আপনাকে দেখতে হবে অন্তর্নিহিত কারণগুলো কি, কেন আজকে এই বিপর্যয়টা ঘটল। এই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্র দলের দায় কতটুকু, নির্বাচনের ব্যবস্থাপনার দায় কতটুকু, এবং সামগ্রিক পরিবেশ কতটুকু দায়ী, এই তিনটি ফ্যাক্টর যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা প্রাথমিক একেবারে স্টার্টিংয়ে যদি আমরা ধরি, আপনি দেখবেন যে আমরা জানি যে বিগত 15টি বছর একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা না, রাষ্ট্রীয় ক্ষমতা যেমন দখল করেছে, পাশাপাশি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি পেশাজীবী সংগঠনগুলিও তারা দখলে রেখেছে, যার কারণে ভিন্ন মতাবলম্বী যারা ছিল বা অন্য আদর্শ, তাদের কোনো স্পেসই ছিল এবং সেটা কোনো নির্বাচন না, অন্য কোনো না, কোনো কাঠামোতেই না, তারা এটা জাস্ট দখল করেছে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এর থেকে বিচ্ছিন্ন কিছু ছিল না। এখানে হলগুলি ছাত্রলীগের দখলে, এখানে গেস্টরুম কালচার, টর্চার, প্রতিপক্ষকে দমন, ক্যাম্পাসে সহাবস্থানের যে একটা চিরাচরিত একটা ঐতিহ্য, সেটাকে ভুলণ্ঠিত করে একটা দৈত্যের মতো বিশ্ববিদ্যালয়কে তারা পরিচালনা করেছে ইনক্লুডে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল এই সকল দৈত্যদের পাহারা দেওয়ার একটা সেফগার্ড হিসেবে কাজ করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম 5 তারিখের পরে এই অবস্থার অবসান ঘটবে সকল ছাত্র সংগঠনগুলি, কারণ যারা অত্যাচার করেছে তারা কিন্তু পালিয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে হলগুলিতে সহাবস্থানের মাধ্যমে ছাত্র সংগঠনগুলি তাদের যার যার আদর্শ প্রচার করবে। কিন্তু আপনি এখানে লক্ষ্য করবেন যে 5 তারিখের পর আমরা দেখেছিলাম ছাত্র লীগ চলে গেছে। রিয়ালিটি এটা, আমি একেবারে রিয়াল কথাটা বলছি, চলে গেছে। কিন্তু আপনারা দেখবেন 5 বছরে ছাত্রলীগের সাথে মিশে, যেটাকে এখন একটা বলে যে ক্যাম্পাসে এটার নাম দিয়ে দিয়েছে গুপ্ত সংগঠন, মানে গুপ্ত সংগঠনকে যদি আপনি প্রকাশ্যে আনতে চান তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এরা ছাত্র শিবিরের সাথে মিশে ক্যাম্পাসগুলিতে তারা অবস্থান করেছে। কোথাও কোথাও তারা পদ নিয়েছে, কোথাও কোথাও তারা এই ধরনের পত্রপত্রিকা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা পয়সা দিয়েও তাদের পদায়নে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু ছাত্রলীগ চলে গেলে এই ছাত্র শিবির কিন্তু ক্যাম্পাসে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আপনার 5 তারিখের পর আপনার স্পষ্ট মনে আছে, আপনারা গণমাধ্যমের লোক দুইজনই, সেখানে একটা স্লোগান তোলা হয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে। এটা নানা সংগঠনের বিবৃতি দেওয়া, তারপর অন্যান্য বাম সংগঠনগুলি, বিএনপি, জাতীয়তাবাদী যখন এটা প্রতিবাদ করলো, এটা সফল হলো না। কিন্তু এর অন্তরালে কিন্তু হলের অবস্থানটা শিবির ধীরে ধীরে কিন্তু নিজেদের পাকাপোক্ত করতে শুরু করে। তাহলে এই সময় ছাত্রদল কোথায় ছিল? আমি একটু বলি, ছাত্রদল এখন হলো কি, আপনার বিশ্ববিদ্যালয়তে যদি আপনিও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, আমরাও ছিলাম, বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৈধ ছাত্র হইলে তাকে হলের সিট বরাদ্দ দরকার।
এই 15 বছর কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা এই আইডিওলজিতে বিশ্বাস করে তাদের কিন্তু কোনো সিট ছিল না, যার জন্য 5 তারিখ পর কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান শূন্যের কোঠায়। এরপর আমরা দেখলাম হঠাৎ করে একটা স্লোগান আন্দোলন মতো করলো, একটা মবের মতো, যে হলে হলে কোনো রাজনীতি হবে না। প্রথম ছিল ছাত্র রাজনীতি বন্ধ, তারপর হলে হলে রাজনীতি হবে না। এখন এখানে একটা চমৎকার যে এই আন্দোলনটা হলো বৈষম্যের বিরুদ্ধে, যে একটা সরকার বৈষম্যের মাধ্যমে কাউকে চাকরিতে সুবিধা দিচ্ছে, সুতরাং এই বৈষম্য দূর করে একটা সবার জন্য মানবিক সমাজ তৈরি করা। সেখানে দেখবেন যে একটা সংগঠন ক্যাম্পাসে দুর্দান্ত প্রতাপে তারা হলে অবস্থান করছে, তাদের কর্মসূচি পালন করছে, সাধারণ ছাত্রদের সাথে মিটছে, আর অন্য একটি সংগঠন হলে ঢোকার মতোই তারা কোনো সুযোগ পাচ্ছে না। কোনটা সেটা? জাতীয়তাবাদী ছাত্র দল। কেন ছাত্রদল যখন ওই যে 5ই আগস্টের পরে তো সবার জন্য উন্মুক্ত হয়েছে, উন্মুক্ত আপনাকে জাতীয়তাবাদী পরিবেশ স্বাভাবিক হয়েছে। এখানে আমি বলি, এখানে আপনি ঘটনা, এখানে এই যে ছাত্রগুলি হলে থাকে, আপনি তাহলে নতুন ছাত্র যদি আপনার যে ছাত্রগুলি জাতীয়তাবাদী ছাত্র দল বা এই আদর্শে বিশ্বাসী, তাদেরকে কিন্তু 5 তারিখের পর হলে সিট বরাদ্দ দেওয়ার মতো কোনো প্রক্রিয়া তারা অবলম্বন করেন এই কর্তৃপক্ষ। বরং আপনি এখানে সবচেয়ে একটা নির্মম একটা কথা যদি আমি বললে হয়তো দেখা যাবে কোনো সংগঠন কষ্ট হতে পারে, দুঃখ পেতে পারে, কিন্তু রিয়ালিটি সেটা হলো দেখেন যে শিবির যারা ওখানে অবস্থান করছে তারা দেখা যাচ্ছে 5 তারিখের পর ক্যাম্পাসের মধ্যে নানা কর্মসূচি শুরু করেছে। আপনি দেখেন এখানে বৈপরীত্য কতটুকু। একদিকে আপনি বলছেন ছাত্র রাজনীতি থাকবে না, হলে হলে কোনো ছাত্র রাজনীতি কেউ করতে পারবে না, অন্যদিকে শিবির হলে হলে মানে ড্রিঙ্কিং ওয়াটারকে পিওর করার জন্য তারা ওখানে সেই সহযোগিতা করছে, এবং সেটা আবার উপাচার্য এইটা আবার উদ্বোধন করছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তো একদিকে আপনি একটি সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করছে, আরেকটাকে আপনি বললেন এখানে রাজনীতি চলবে না। এই দ্বিমুখী নীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু আসি আপনার, তাইলে আপনি দ্বিতীয়বার আরেকবার দেখবেন যে যখন জাতীয়তাবাদী ছাত্র দল বৈধভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদেরকে যখন হল কমিটি ঘোষণা করেছে, তখন দেখবেন একটা পরিকল্পিত একটা মত তৈরি করেছে, না হলে হলে কোনো রাজনীতি চলবে না, অর্থাৎ ছাত্র দলকে ঢোকাটাও সেখানে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডাকসু নির্বাচনটা আয়োজন করেছেন, আপনারাই দেখেছেন যে নানা ধরনের অসঙ্গতি। সেখানে ছাত্র শিবিরের যিনি বিপি প্রার্থী, উনি অবাধে কেন্দ্রে ঢুকতে পারছেন, জাতীয়তাবাদী ছাত্রদল প্রার্থীকে বাধা দিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই না, এই যে বট বাহিনী একটা বলে, এই যে এখন অনলাইনের তাৎক্ষণিকভাবে মানে এমনভাবে ভোট শুরু হওয়ার পর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে যে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট আবিদ, উনি আচরণবিধি লঙ্ঘন করে অবাধে করছে। এগুলি সাধারণ ছাত্রছাত্রীদের মনোজগতে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে। আমি যদি আপনার সব এই সমস্ত অভিযোগ মানে স্বীকার করে নেই, মেনেও নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট নিয়ে কোনো কারচুপি হয়েছে, ভোট নিয়ে বিরাট কোনো অনিয়ম হয়েছে, ছোটোখাটো কিছু অব্যবস্থাপনা ছিল, যেটা সবাই বলেছে অব্যবস্থাপনা ছিল কিছু, কিন্তু ভোট নিয়ে কারচুপি হয়েছে সেরকম কিন্তু কোনো তথ্য উপাত্ত কেউ ছাত্রদল এখানে উপস্থাপনা করতে পারে না। দেখেন বিশ্ববিদ্যালয় যেটা প্রশাসন, এটা আমরা যখন ছিলাম, আপনিও ছাত্র ছিলেন, জাহের ভাই ছিল, এরা হলো আমাদের গার্ডিয়ান, এদের কাছ থেকে আমরা নিউট্রাল আচরণ আমরা শুরু করি। আপনি দেখবেন যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো হলে পানির বসাচ্ছে, সেখানে যদি মাননীয় উপাচার্য যদি তার প্রধান অতিথি থাকে, তাইলে এটাকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। অন্যদিকে অন্য একটি সংগঠন ওখানে ধারে কাছে যাওয়ার মতো তার সেই কেন ধারে কাছে, যদি ছাত্র দল যদি কোনো কর্মসূচি নিয়ে আসতো, এরকম কোনো কর্মসূচি ওয়েলফেয়ার কোনো কর্মসূচি নিয়ে আসতো, তাহলে উপাচার্যের কাছে গিয়েছিল কিনা বা তারা করেছে কিনা, উপাচার্য সেটা করতে অপারগতা করেছে কিনা, বাধা দিয়েছে কিনা, এটা আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি একটা ভাইরাল একটা ভিডিও দেখবেন, আপনি অনলাইনে ভাসছে, যে ইলেকশনের দিন জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি, ওনার সাথে বিসির কিছু কথা গোপন। এখানে যখন জাতীয়তাবাদী ছাত্রদলের আপনি হয়তো মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখছে, কিন্তু উনি কি জিজ্ঞেস করছে, ছাত্রদলের যিনি সাহস তার নাম, উনি বলছে যে মাননীয় উপাচার্য, আপনি যাদেরকে নিয়ে হলে হলে কর্মসূচি পালন করেছে, যাদেরকে পৃষ্ঠপোষক দিয়েছে, ওরা তো একটা সংগঠনের নেতা। তারা এখন এই যে ডাকসুতে প্যানেল দিয়ে তারা এখন ইলেকশন করছে, উপাচার্য কি উক্তি দিয়েছে, আমি ওনারা কোন সংগঠন করে আমি এটা জানি না, আমি ব্যক্তি অমুকের জন্য আমি সেখানে কাজ করি। এইটি যেরকম আছে তেমনি আবার ভোটের দিন ছাত্র দলের জগন্নাথের সম্ভবত সভাপতি গণেশ, তা সে যে আচরণ করেছে, বিশ্ববিদ্যালয় শাখা,
সে যে আচরণ করেছে ভাইস চ্যান্সেলরের সাথে যেভাবে উদ্ধত্ত মানে আচরণ করেছে, কথা বলেছে, সেটাও কিন্তু মানুষের কিন্তু আপনি এখানে যে খণ্ডিত ভাবে দেওয়া হয়েছে, এখানে যখন সে প্রশ্নটা করেছে, আপনি তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা করেছেন, তখন ভিসি সবার সামনে বলছে আমি ওই কি সাদিক কায়ুম নাকি সাদিক কায়ুম, জি, যে তাকে আমি চিনি, কিন্তু উনি যে ছাত্র শিবির করে এটা আমি জানি। আমার মনে হয়, আচ্ছা আমি আসি আপনার কাছ থেকে একটু শুনে, জাহেদ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোশাররফ ভাইকে। মোশাররফ ভাই বেশ কিছু বিষয়ের অবতারণা করেছেন। এটার জবাবে আপনি একটা কথা বলেছেন যে এইগুলা হয়তো উনি যা বলছেন, আমি কিছু মন্তব্য উনার আছে, মন্তব্যগুলা উনার অবস্থান থেকে উনি বলছেন, আর যেগুলো ইনফরমেশন আকারে বলছেন আমার মনে হয় যে এটা খুব একটা ভুল কিছু বলেননি। কিন্তু আমার প্রশ্নটা হলো ভিন্ন জায়গায়। আমার প্রশ্ন হলো, আসলে কি এই কারণগুলোর জন্য ছাত্রদল হেরে গেছে? আপনারা যদি আজকে নির্বাচন হয়ে যাওয়ার পর দুইটা ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে যাওয়ার পর আপনারা এখনো এই জায়গায় যদি অবস্থান করে থাকেন, মনে করে থাকেন যে আপনি যা যা বললেন এটাই যদি আপনাদের মূল্যায়ন হয় যে এই কারণে আমরা হেরে গেছি, তাইলে আমি মনে করব ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে আমি যতটুকু দেখছি, ফলো করছি, আমি মনে করব যে আপনারা আবারও ভুল করছেন। কেন? আপনারা সঠিক না, যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে নির্বাচনে, সেই ব্যত্যয়গুলো তারা মানে বলবে না। এই মাপের একটা নির্বাচনে, এটা আমি তো বললাম শুরুতেই যে উনি যা বলছেন, ধরে নিলাম কিছু কমেন্টস আছে, কমেন্টসটা আলাদা, সব ইনফরমেশনই সত্য, কিন্তু হেরে যাওয়ার পিছনে এটা কারণ নয়, এর চেয়ে অনেক বড় বড় কারণ আছে। এটার জন্য আপনার ভোটের পার্সেন্টেজ, আপনি আপনার বিপি ক্যান্ডিডেট পেয়েছে 5,000, ওরা পেয়েছে 14,000, 3 গুণ অলমোস্ট। এটা যদি 100-200 ডিফারেন্স হতো, আপনারা এগুলো বলতেন যে এই সমস্ত কারণের কারণে 10%, 5% ভোটের কিছু হেরফের হতে পারে, কিন্তু এটা 300 গুণ ডিফারেন্স, 3 টাইমস হয়ে যাবে, এইটা হওয়ার মতো তো এই সমস্ত পয়েন্টস না। সুতরাং এখানে আমি মনে করি যে প্রথমত যে উনি যেগুলো বলছেন এই সমস্ত ব্যত্যয় কিছুটা আছে, প্রশাসনের কিছু বিষয় আছে, কিন্তু এইটা ভোটের উপর খুব একটা বেশি প্রভাব ফেলেনি আমি মনে করি। না, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল কি এরকম সংগঠন হয়ে গেল যে 3 গুণ বেশি ভোট পেল, অলমোস্ট 3 টাইমস। এই জন্যই তো বলতেছি যে আপনার তাইলে ভুলটা চিহ্নিত করতে হবে, মানে আসলে কেন আপনি 3 টাইমস বেশি ভোট অন্য সংগঠন পেয়ে গেল, যাদের জীবনে জেতার কোনো নজির নেই, যাদের অস্তিত্ব ছিল না, আর আপনারা কেন এত কম পেলেন, সেই জিনিসটা যদি মূল্যায়ন করতে হয়, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি একটা একটা করে বলি আপনাকে। আমি প্রথমত বলবো যে আপনারা যে ন্যারেটিভ নিয়ে এখন পলিটিক্স করছেন, আপনাদের এই ন্যারেটিভের মধ্যে ভুল আছে। ছাত্রদলের কিংবা বিএনপির পক্ষ থেকে এখন যে ন্যারেটিভস, এটা এখনকার তরুণ প্রজন্ম এটাকে গ্রহণ করছে না। আপনারা যে বয়ান নিয়ে হাজির হচ্ছেন, এই বয়ানটা তরুণ প্রজন্ম গ্রহণ করছে না। তারা মনে করছে যে ছাত্রলীগ কিংবা শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যে কায়দায় ট্যাগ দিয়ে দিত একজনকে, একটা গোষ্ঠীকে, একটা দলকে, ব্যক্তিকে, এইভাবে বিএনপির পক্ষ থেকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এইরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে কিংবা এইরকম কথাবার্তা বলা হচ্ছে। এটা হলো একটা মানে বড় জিনিস, যেটা আমার কাছে মনে হয়েছে যে তরুণ সমাজ এটাকে গ্রহণ করছে না। এখন এই ট্যাগ দেওয়ার বিষয়টা যদি ইন্টারপ্রেট করতে আমাকে বলেন, এখানে আপনি আসেন শুরুতেই যে আমরা কি শুনেছি, এই শিবিরকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই সমস্ত ট্যাগ সবসময় সারাক্ষণ কিন্তু বলতো আওয়ামী লীগ, ঠিক আছে। কিন্তু দেখা গেল এখনো আইসা যদি বিএনপির পক্ষ থেকে এই কথাগুলো তাদেরকে বলা হয়, এইভাবে বলা হয়, এবং এইটা দিয়ে তাদের সাথে ফাইট দেওয়ার ইস্যু মনে করা হয়, কিন্তু এটা যে একমাত্র ইস্যু না, এটা দিলেই যে আমি নির্বাচনে এর চেয়ে বেটার পজিশনে পাবো, ছাত্ররা সবাই ওদেরকে স্বাধীনতা বিরোধী চিহ্নিত করে আমাদের ভোট দিয়ে দিবে, ওদেরকে দিবে না, এই ন্যারেটিভটা এখন আর খাটছে না, এটা খাচ্ছে না লোকজন। পাবলিক দেখছে রাজনৈতিকভাবে যদি তাদের যদি কোনো মানে কলঙ্ক থাকে, কোনো ত্রুটি থাকে, সেটা যদি সামনে কেউ আনে তার প্রতিপক্ষ, তাহলে সেই প্রতিপক্ষের ভুলটা হলো যে তারা বারবারই বলতেছে যে আমরা তো তখন জন্মগ্রহণই করি নাই। আপনি যে আমাকে রাজাকার বলে গালি দিচ্ছেন কিংবা স্বাধীনতা বিরোধী বলে গালি দিচ্ছেন, আমি তো তখন জন্মগ্রহণই করি নাই, তাইলে আমাকে কেন এই দোষটা চাপাই দিচ্ছেন? কিংবা এটার ব্যাপারে একটা বিতর্ক আছে, আমি মানলাম যে এটা তারা ক্ষমা চাইছে,
কোন ল্যাঙ্গুয়েজে চাইছে, কোন ল্যাঙ্গুয়েজে চায় নাই, কতটুকু চাইলে হয়তো ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয় নাই, এই বিতর্কটা আছে, সাইডলাইনে এই বিতর্কটা আছে। কিন্তু এটাই যে একমাত্র বিতর্ক, এটা বলে আপনার এই অবস্থানটা আপনারা ক্লিয়ার করতে পারছে না বিএনপি। আমার কাছে মনে হয়েছে তরুণ প্রজন্ম এটা খাচ্ছে না। আরেকটা বিষয় আছে, আপনি দেখেন যে দেখা গেছে যে আওয়ামী লীগ যে স্বৈরাচারী ফেসিবাদী শাসন কায়েম করলো, এই সময়টাতে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হলো এবং অন্য রাজনৈতিক সংগঠনগুলো হয়েছে, শিবিরও হয়েছে, ছাত্রদল হয়েছে, সবাই হয়েছে। কিন্তু যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আসলো তখন কিন্তু বিএনপি এখানে বাধা দিল। আপনাদের স্পষ্ট মনে আছে যখন যমুনা ঘেরাও করা হলো, এর আগে দাবিগুলো উত্থাপন হলো, যখন আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করার দাবি আসলো, সবাই একাট্টা হয়ে বঙ্গভবনে ঘেরাও করলো, তখনও বিএনপি এটার বিরুদ্ধে একটা অবস্থান নিল। তো এই যে মানুষের মনে, তারপরে এখন একটা যেটা আসছে জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী, আপনি ভালো করেই জানেন, তা আওয়ামী লীগ সরকারে তারা মন্ত্রী ছিল প্রথম দফায়, তারপরে তারা পুরোপুরি আওয়ামী লীগের সাথেই ছিল বি টিম হিসাবে। এবং ইন্ডিয়ার সাথে তাদের কি সম্পর্ক, এখন আওয়ামী লীগের সাথে ইন্ডিয়া যে ভর করেছিল গত 15 বছর বাংলাদেশের উপরে, সেইটা এখনো যে তারা ভর করে আছে, শেখ হাসিনাকে ওইখানে জায়গা দিয়েছে এবং কিভাবে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসছিল এগুলো জানি। তো এখনো এসে আপনারা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে একটা অবস্থান নিচ্ছেন। মানুষ মনে করছে, পারসেপশনটা একটা ভাইটাল জিনিস পলিটিক্সে, মানুষ মনে করছে যে কোনো কারণেই হোক, ভোটের পলিটিক্সের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জাতীয় পার্টিকে কিংবা আওয়ামী লীগকে বিএনপি শেল্টার দিচ্ছে। এই যে একটা পারসেপশন, আমার ধারণা তরুণ সমাজের মনে এই জিনিসটাও কাজ করছে। তারপরে আসলো ভারত প্রীতি। এই ভারত প্রীতি নিয়েও দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ, এর মধ্যে যে একটা পরিবর্তন আসছে, তারা দীর্ঘদিন বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ভারতকে শুধু দিয়েছে, কিছুই আনতে পারে না। এরকম একটা ভালো সম্পর্ক থাকার পরও তিস্তা চুক্তি একটা সাধারণ চুক্তি পর্যন্ত করতে পারে নাই। সেই ভারতের সাথে ভারতের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বিএনপি সাইডলাইনে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু সাইডলাইনে নিয়ে যাচ্ছে। তো মানুষ মনে করছে যে যে কোনো কারণেই হোক, হয়তো আমার ক্ষমতা ছুটে যাবে কিংবা ক্ষমতায় যেতে গেলে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, সুতরাং তাদেরকে চটানো আমার ঠিক হবে না। কিন্তু তরুণ প্রজন্ম এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী প্রচণ্ড একটা সেন্টিমেন্ট কাজ করছে এবং এই সেন্টিমেন্ট কাজ করার পিছনে একটা কারণ দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো। এখন যারা পলিটিক্সে অ্যাক্টিভ আছে, অ্যাকসেপ্ট দ্য আওয়ামী লীগ, কিন্তু আজ পর্যন্ত ভারত এটাকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে। তারা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয় নাই, ডক্টর ইউনূসকেও স্বীকৃতি দেয় নাই, এবং এখন পর্যন্ত তারা সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে। এবং এখনো ভবিষ্যতে কোনো দিন সুযোগ আসলে আওয়ামী লীগ হোক আর ইন্ডিয়া হোক, সবাই মিলে জুলাই বিপ্লবী যারা ছিল সবাইকে ফাঁসিতে ঝুলাবে। তো এই যে একটা অবস্থান, একটু বিরতি নিতে হবে আমার, আমাকে একটু বলতে দিন, আরো দুই একটা পয়েন্ট আছে আমার মনে হয় 30 সেকেন্ডে আপনি তাহলে। আচ্ছা, তো এইটার সাথে এই যে অবস্থান, ভারত বিরোধী অবস্থান, আরেকটা বিষয়, একটা ভাইটাল জিনিস দেখেন, পিপুলস পারসেপশন এসে দাঁড়িয়েছে যে আমি জানি যে 4000-এর বেশি লোককে বিএনপি সাজা দিয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজির অভিযোগে, কিন্তু তারপরেও বিএনপি এটা নিয়ন্ত্রণ করতে পারে না। হাটে, গ্রামে, গঞ্জে, বাজারে, বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপি বড় দল, তাদের উপরই আসবে অভিযোগটা। তো সেই হিসেবে চাঁদাবাজির একটা অভিযোগ আসছে। তো এটাও একটা ফ্যাক্টর যে মনে করছে যে আমি হলে গেলে, এই যে হলে যে গেস্ট রুম কালচার ছিল, হলে যে সন্ত্রাসী কার্যক্রম ছিল, মনে করছে যে আবার যদি ছাত্রদল এখন ডাকসুতে আসে, নির্বাচিত হয়, আবারও এখানে একটা গেস্ট রুম কালচার চালু হতে পারে, আবারও একটা রাজনৈতিক দলের আমরা চাপের মধ্যে পড়তে পারি। সাধারণ ছাত্ররা মনে হচ্ছে যে তারা এই ধরনের বিষয় নিয়ে তারা একটু চিন্তিত, এই কারণে তারা বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আমরা আলোচনা করছিলাম ডাকসু এবং জাকসুর নির্বাচন নিয়ে। জনাব জাহিদ চৌধুরী অনেক বিষয় মানে সামনে এনেছে, যে বিষয়গুলো এসছে আমার মনে হয় আপনি বলেন, আমি আর না বলি। এখানে জাহিদ ভাই একজন বিশ্লেষক হিসেবে উনি বিশ্লেষণ তুলে ধরেছে, এটা তো স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি জাহিদ ভাইয়ের মতামতকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই। দেখবেন বিএনপির বিরুদ্ধে, এই যে বিএনপি একটা লাস্টের দিকে সে বলেছে যে বিএনপি ইতিমধ্যে যে অভিযোগগুলি পেয়েছে, এটা অভিযোগ প্রমাণিত হয়েছে, এটা কিন্তু বিএনপি বলে নাই কখনো। কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে ধারণ করার জন্য অথবা জনমতে একটা আস্থা ফিরিয়ে আনার জন্য বিএনপি কোথায় 4000 লোককে অব্যাহতি দিয়েছে, বহিষ্কার করছে, শাস্তি দিয়েছে, কেউ অব্যাহতি দিয়েছে, কেউ কমিটি ভেঙে দিয়েছে। এখন একটা সভ্য বা যদি একটা উন্নত দেশে হতো, তাইলে কিন্তু দেখা যেত যে ন্যূনতম হলো বিএনপিকে একটা অভিনন্দন জানাতেন,
অথবা বিএনপির এই কাজের একটা প্রশংসা হতে। কিন্তু আজকে দেখেন বিএনপি তার যারা পরীক্ষিত নেতা কর্মী সমর্থক হয়তো কোনো ভুলের কারণে তাদেরকে আজকে বহিষ্কার করে দিচ্ছে, অথচ বিএনপির এই শুভ উদ্যোগটাকে কিন্তু একটা এখন একটা নেগেটিভ ন্যারেটিভ হিসেবে। মোশাররফ ভাই, এই যে এইটা কেন অভিনন্দিত হয় নাই জানেন? আমি যা বুঝি অভিনন্দিত হয় নাই এই কারণে যে বহিষ্কার তারা করেছে, শাস্তি দিয়েছে, একথা সত্য, কিন্তু সেটা শুধুমাত্র কাগজেই ছিল। না না, আমি যেই কারণে বহিষ্কার করেছে সেই কারণ কিন্তু আর বন্ধ হয় নাই। আমি একটু আপনাকে বলি, মানে করিম না হইলে রহিম গিয়া ওই কাজটি করছে। কাঞ্চন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আজকে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা একটা 15 বছরের একটা নির্যাতনের বাংলাদেশ। এখন আপনি মনে করেন একটা লোক ব্যবসা করে, তার ছোট একটি পানের দোকান বা তার একটা চায়ের দোকান, অথবা ধরি তার একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আওয়ামী লীগ এটাকে দখল করে নিয়েছে। এখন আপনি যিনি মালিক, প্রকৃত মালিক, উনি যখন এইটা পুনরুদ্ধারের জন্য গিয়েছে, এখন বাংলাদেশে আপনারা জানেন মিডিয়ার অভাব নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমের অভাব নাই। আপনাকে নিউজটা করে দিল যে মোশাররফ হোসেনের নেতৃত্বের দোকান দখল। রিয়েলি ওটা যে তার আসল অরিজিনাল সে মালিক, এইটা কিন্তু লিখলো না। পার্টি মনে করলো এটা জনমতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, একটা মেসেজ দেবে যেটা দখলে পার্টি বৈশাখ করে, কিন্তু এটা প্রকৃত অনুসন্ধান কিন্তু হয়নি আসলে এই ঘটনার সাথে আমার দায়টা কতটুকু। এখন এই জিনিসটাকে যেমন ডাকসু নির্বাচন আমরা দেখেছি, এই যে কথাটি জায়েদ চৌধুরী ভাই বলেছে যে জাতীয়তাবাদী দল 400 বহিষ্কার হয়ে গেছে, মানে এরা সব অপরাধের সাথে জড়িত, 4000 অপরাধীর সাথে জড়িত। সুতরাং এদেরকে যদি আমরা দেই আরো হয়তো অপরাধটা আরো বাড়তে পারে, আর মানে একটা লাইসেন্স পেয়ে গেল। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল যে মানে বিএনপি যে এইটাকে বন্ধ করার জন্য, নিরুৎসাহিত করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, এই তার ইতিবাচক কাজে কিন্তু ন্যূনতম কোথাও একটু প্রশংসা নেই, কোথাও নেই। তাহলে একটি রাজনৈতিক দল ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবে? আপনার কোনো শুভ উদ্যোগকে যদি আপনি এটাকে নেগেটিভ হিসাবে উপস্থাপন করে তাকে আরো ড্যামেজের দিকে নিয়ে যান, তাহলে তো সে তো আগামী দিনে চিন্তা করতে হবে তাকে যে আমি এই পদক্ষেপ আমি নেব কিনা। আর আমাদের পৃথিবীতে আপনি এমন কোন দেশ দেখাতে পারবেন যে যেখানে অপরাধ নাই, দুর্নীতি নাই? আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার আমার স্পষ্ট ভাষায় মনে আছে 5 তারিখের পর থানায় তালা দিয়ে পুলিশ যারা ওসি থেকে কর্মকর্তারা বসে আছেন, বাইরে নামার সাহস পাচ্ছে না, তখন কিন্তু ফার্স্ট টেলিফোনটা ওখানে বিএনপির সভাপতিকে দিয়েছে, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আজকে অমুক জায়গায় সংকট হচ্ছে, প্রশাসন পুলিশ তো ইনঅ্যাক্টিভ, কোথাও যেতে পারছে না, বিএনপিকে টেলিফোন করে বলেছে ভাই ওই জায়গায় সংকট হচ্ছে, ধরুন এটা করে। এই যে একটা আস্থা প্রশাসন থেকে শুরু করে সামগ্রিকভাবে মানুষের মধ্যে ওই 5, 6, 7, 8, 9, 10 ওই একটা তৈরি হয়েছে, সেইটাকে এখন বলে যে তাদের বিএনপির কথায় প্রশাসন চলে। এখন আপনি বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে বড় দায়িত্বশীল একটা রাজনৈতিক দল। আপনি বাংলাদেশে এমন জায়গায় যাবেন যে বিএনপির বাইরে গিয়ে কোনো দল যে কোনো ক্রাইসিসে মানে জনগণের পাশে গিয়ে দাঁড়াতে পারে বা ওই পরিস্থিতি সামাল দিতে পারে, এইরকম পরিস্থিতি কয়টা রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে? না মোশাররফ ভাই, সেটি তো একটা প্রেক্ষাপট আছেই, একটা এটাকে এই ইতিবাচক কেউ দেখছে না। না, ইতিবাচক সব সময় কিন্তু নেগেটিভ ভাবে না মোশাররফ ভাই, এই ইতিবাচক না মোশাররফ ভাই, ইতিবাচক তো আছেই, কিন্তু আমি বলছি এই ইতিবাচকটা নেগেটিভ হয়েছে কেন, মানে নেতিবাচক হয়েছে তখনই যখন সে এই যে সহযোগিতা করতে গিয়ে নিজেও একটা মানে কি বলবো একটা প্যারালাল একটা সরকার হয়ে গেছে। না এটা হয়ে গেছে। আমি বরং আপনাকে আমি দেখাতে পারবো যে বাংলাদেশে অনেকে একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে প্রশাসন অমুক জায়গায় দেন, এনসিপি বলে বা জামাত বলে যে বিএনপির অনেক লোক আছে। আপনি ডাটা দিয়ে দেখান তো বিএনপির কোন লোক কোথায় আছে? না সেই ডাটা আমরা দেখান। এই যে আমাদেরকে একটা কাল্পনিক ব্লেম দেওয়া হচ্ছে, কিন্তু রিয়ালিটি কতটুকু সেটা তো দেখতে হবে। বড় দল হিসেবে এখানে আমি একটা কথা বলছি, বড় দল হিসেবে আমি তো মনে করি যে আপনি যেটা বলছেন যে কথাগুলো যে 5ই আগস্টের পরে বিএনপি কে ওসি ফোন দিয়েছে, সিচুয়েশন ট্যাকল করছে, অবশ্যই সত্য, এটা অবশ্যই এই ধরনের ঘটনা ঘটছে। এবং বাংলাদেশে আজকের দিনে যে মুহূর্তে আমরা বসে আলোচনা করছি সেই মুহূর্তে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে সারা দেশে তার যে অবস্থান আছে সেটা তো জামাতে ইসলামীর কিংবা এনসিপির তো প্রশ্নই আসে না, জামাতে ইসলামীরও সেটা নেই। কিন্তু ব্যাপার হলো যে আপনার বিরুদ্ধে ব্লেম দিবে, আপনার বিরুদ্ধে ক্যাম্পেইন করবে, আপনি বড় দল হিসেবে সবকিছুকে ফেস করবেন, সেটাও আপনার একটা যোগ্যতা। আপনার বিরুদ্ধে অপপ্রচারকে যদি আপনি ঠেকাতে না পারেন, এটা দেশ পরিচালনার জন্য একটা বড় দলের এটাও একটা অযোগ্যতা।
আপনি সর্বক্ষেত্রে, আপনি মিডিয়ায় বলেন, আপনি বট বাহিনীর কথা বলছেন, সর্বক্ষেত্রে আপনাকে কিন্তু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট পুরনো কথা আছে, যে আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে যোগ্যতর হিসাবে। তো আপনি যদি ছোট সংগঠন হিসাবে জামাতে ইসলামী যদি আপনাকে কৌশলে পরাজিত করে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি কৌশলের কাছে হেরে যান, তাহলে এটা আপনার একটা অযোগ্যতা। না, এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর সংগঠিতভাবে তারা প্রচুর কাজকর্ম করেছে, আপনারা করেননি কেন? আপনার দলের মধ্যে তো বিরোধ বিভাজন এটার কথা তো শোনা যায়, এগুলো তো একবারে মিথ্যা নয় যে ছাত্র দলের মধ্যে সবাই ডাকসুতে সক্রিয়ভাবে কাজ করে না, কিন্তু শিবিরের ক্ষেত্রে তো এটা শোনা যায় না। তাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট ছিল। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের মতো বলেন যে কয়েকজন লোককে সম্পৃক্ত করেছেন, আপনি কি সম্পৃক্ত ছিলেন? আমি একটা বলি, আপনি একদিকে বলছেন যে যারা বিগত 15 বছর যারা বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে জাতীয় দল যখন প্রতিরোধ তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, আরেকটি সংগঠন তাদেরকে বুকে টেনে নিচ্ছে, তাদেরকে সেন্টার দিচ্ছে। কোন সংগঠন? ছাত্রলীগ। ক্যাম্পাসে অসংখ্য ছাত্রলীগ এখন শিবিরের কর্মী হয়ে গেছে, শিবিরের নেতা হয়ে গেছে। এটা আপনি ঠেকাবেন কিভাবে? না, এটা হয়তো আছে, কিন্তু সংখ্যায় কি একবারে নির্বাচনে জিতে যাওয়ার মতো, হল সংসদে জিতে যাওয়ার মতো এত সংখ্যায় তো নাই। লিমিটেড কয়েকজন ছাত্র শিবিরের যারা ছাত্রলীগ নাম ধরে আপনারা যেটা গুপ্ত সংগঠন বলছেন কিংবা কৌশলের কারণে তারা বলছে যে তারা ছাত্রলীগের ভিতর ইনফিল্ট্রেশন হয়েছিল, ঢুকেছিল, এখনো যে তারা এটা করবে না, আগামীতেও তারা এটা করবে না, এটা তার একটা যোগ্যতা, তার টিকে থাকার জন্য তার একটা কৌশল হতে পারে। কিন্তু আপনি যেটা ছাত্রলীগ বলছেন, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনের জগন্নাথ হলের স্ট্যাটিস্টিক্স কিন্তু সেই কথা বলছে না। জগন্নাথ হলে আপনারা বিপি পদে জিতেছেন, ছাত্রদল মেঘমল্লার বসু সেক্রেটারি পোস্টে পেয়েছে, বিপি পদে আপনারা পেয়েছেন। জগন্নাথ হলে ধরে নেওয়া হয় এটা ছাত্রলীগের ঘাঁটি, এবং ছাত্রলীগের যারা ছিল মাত্র 1 বছর গেছে, কিভাবে হলো, এটা কি প্রমাণ করে? এখানে আমাকে একটু বলতে দেন, এই জায়গাটা আমি আপনি দেখেন, আপনি এটাকে যত সহজীকরণ করেন, আমি তো সেটা সহজে দেখি না। আমি দেখি এখানে আপনি দেখেন শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য কিন্তু ভাইরাল হচ্ছে, আপনি দেখেন হচ্ছে না অনলাইন মিডিয়া যেটা আমরা দেখি, কারণ তার বক্তব্য ডাইরেক্ট প্রচার হচ্ছে না। স্পষ্ট ভাষায় শেখ হাসিনা বলছে বাংলাদেশে একটি মুসলিম উগ্রবাদী গোষ্ঠীর উত্থান, যাদের নেতৃত্বে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। আপনি এটা দেখেন, আপনারাও কিন্তু বলছেন আমার একটু বক্তব্য দেন, আমার একটু বলতে দেন। এটা বলা হচ্ছে এবং ইন্টারন্যাশনালি মার্কেট এটা সেল করার জন্য তাদের হইলো মূল বস্ত্র এখন এটা, যে বাংলাদেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা ইসলামী জঙ্গলিদের উত্থান করছে। আপনি কেন এত সহজ ভাবেন যে জগন্নাথ হলে জাতীয়তাবাদী ছাত্র দলের অধিকাংশ ভোট দেওয়া এইটাও অন কাইন্ড অফ একটা অংশ, যে এখানে আমি দেখালাম যে আমি ছাত্র দলকে হলে দিলাম, ডাকসুতে বাকি ভোট সব শিবিরকে দিয়ে প্রমাণ করা যে জঙ্গলিবাদের উত্থান বাংলাদেশে ঘটছে। এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? হতে পারে আপনারা এটা ধারণ করবেন, এটাকে অস্বীকার করবেন কিভাবে? না, হতে পারে আপনার এই দাবিটা আমি মানলাম যে হতে পারে এটা ষড়যন্ত্রের অংশ, কিন্তু শেখ হাসিনা যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, আজকে যদি আমার রিজভি ভাই এই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আজকে আমি একটা বক্তব্য দেখছিলাম, তাহলে তো শেখ হাসিনার বক্তব্যের সাথে আপনাদের বক্তব্য মিলে যাবে। আসলে কি তাই? বাংলাদেশে কি ইউনূসের নেতৃত্বে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হয়েছে? আমরা তো বিশ্বাস করি না, কিন্তু ইউনূস গভর্নমেন্টের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি। অফ কোর্স বিএনপির সমর্থন যদি আজকে 1 মিনিট না থাকে, ইউনূস গভর্নমেন্ট তো আগামী 1 মাস টিকতে পারবে না। পারবে? এইটা তো আমরা বলছি না, কিন্তু আপনারা দাঁড় করা হচ্ছে ইউনূস সরকারকে আপনারা অন করতে নানা উইন্ডো থাকে। না, কিন্তু মানে মোশাররফ ভাই, আমি একটু আবার পিছনে ফিরি। ধরে নেই আপনার কথাই যে মানে তর্কের খাতিরে যে ছাত্রলীগের ভোট সব শিবিরের বাক্সে গেছে। এই ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির তাদের প্যানেল ভোট আসলে কতগুলো আছে, কত হাজার আছে? এখন জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল না, ক্যাম্পাসে ছিল না। সুতরাং আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, বিশেষ করে ভিপি প্যানেল যিনি ক্যান্ডিডেট ছিলেন, তার পারফরমেন্স অত্যন্ত চমৎকার ছিল, যেটা আমরা না ঠিক আছে, আমি কিন্তু শেষ করে দিই। ছাত্রলীগের তো একটা ভোট ছিল, একটা ভোট ছিল, এবং সেই ভোটটা কতটুকু? না, সেটা কত? 2000, মানে 3000? কেন? তারা তো ফুল ক্যাম্পাসই তাদের দখলে ছিল। কেন এখন কি তারা আছে ওইভাবে? এখন তারা কি চলে গেছে ক্যাম্পাস থেকে? অবশ্যই চলে গেছে। কতজন গেছে? সেটা
আপনি বলেন যে কত ভোট আছে, আমি যদি ধরেও নেই না, এখানে 2 থেকে 3000 স্ট্যাটিস্টিক দিয়ে হেল্প করি, যেটা দেখা গেছে যে ছাত্র শিবিরের সর্বনিম্ন যিনি সদস্য পদে ভোট পেয়েছেন উনি 4390 ভোট পেয়েছেন, 4390 ভোট পেয়েছেন সদস্য পদে, এবং 6 জন সদস্য হয়েছেন 5086। এই 4390 থেকে 5086-র মধ্যে এটা ছাত্র শিবিরের কথা বলছি। তো তার অর্থ দাঁড়ায় তাদের 4 থেকে 5000 প্যানেল ভোট আছে ছাত্র শিবিরের। হ্যাঁ, তো ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী উনারও 5000 প্লাস, তো ছাত্র দলেরও প্যানেল ভোট লেস দেন 5000। তার অর্থটা দাঁড়াচ্ছে কি শিবিরের প্যানেল ভোটটা যেভাবে কাস্টিং হয় ছাত্রদল কিন্তু সেইভাবে কাস্টিং ভোট প্যানেল ভোট করতে পারে না, কারণ শিবির একটা রেজিমেন্টাল ফোর্স। তো তাদের এটা বলা যায় নির্দ্বিধায় যে তাদের এইটা হলো প্যানেল ভোট 4000 থেকে 5000-এর মধ্যে, ছাত্র দলের 5000 প্লাস। মানে প্যানেল ছাত্রলীগের কত ভোটিং ভোটটা অন্যদের ভোটটা কিন্তু তখন শিবিরটা কাজ আপনার বক্তব্যকে যদি আমি ধরে নেই যে দিস ইজ দ্য রিয়ালিটি, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল শিবিরের বর্তমান প্রায় সমান আসলো কোথা থেকে? না না, সেই জন্যই আমি বলছি যদি আসলো কোথায় তাইলে মোশাররফ ভাই, না মোশাররফ ভাই, তাহলে কি ছাত্রলীগ, আপনার কথা যদি সত্য হয় তাহলে কি ছাত্রলীগের ভোট বাকি 10,000 ছাত্রলীগের ভোট বাকি 9,000 ছাত্রলীগের ভোট পেলেও মানে সাদিক কায়েম থাকতে পারে? কেন হবে 9,000 ভোট হবে ছাত্রলীগের? নিশ্চয়ই না। যদি সর্বোচ্চ হয়, ওই যে আপনি বলছেন ছাত্র দলের 5000 বা শিবিরের 5000, সর্বোচ্চ হলে ছাত্র লীগের ভোট আছে 2 থেকে 3000। না 5000-ই হলো। আমার কথা হলো যদি 5000-ও হয়, হ্যাঁ, 5 5 10 আর 5 15 আরো 5000 ফ্লোটিং ভোট ছিল, সেই ভোটটা আপনারা টানতে পারেন না, শিবির টেনে নিয়েছে। শিবির টেনে নিয়েছে। আমরা যদি একটু জাকসুর দিকে তাকাই, ডাকসু নিয়ে তো নিশ্চয়ই আলোচনা আছে, যদি আপনি কোনো আপনার কোনো কথা থাকে নিশ্চয়ই বলবেন। জাকসু নিয়ে আমরা যেটা দেখলাম যে 1 ঘন্টা আগে ছাত্রদল মানে নির্বাচন বর্জন করলো, কিন্তু সেইখানে তো ডাকসুতে বলা হয়েছে যে এ জামাতের ভিসি এইটা ওইটা অনেক কিছু। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো আপনাদের ভিসি একেবারে দলীয় শিক্ষক যে সংগঠন বিএনপির, মানে সেটা সাধারণ সম্পাদক ছিলেন। তো সব কিছু মিলে শুনি না, এখানে যেখানে ওখানে ইন্টারনাল আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অত বেশি বিশেষ কোনো তথ্য আমার কাছে, তবে আমি এইটা দেখেছি যেটা অনলাইন মিডিয়া বা পত্রিকায় দেখেছি যে একজন শিক্ষক পদত্যাগ করেছে। একজন না, কয়েকজনই। না, প্রথম একজন করেছে নির্বাচন পরিচালনার সাথে। উনি ডাইরেক্ট বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি শিবিরের রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, উনি ডাইরেক্ট আমাকে বলেছে 10% ভোট কেটে রাখার জন্য, সুতরাং এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি না। কিন্তু সেটা ওনার মনে হলো কি ভোট 2-3 ঘন্টা আগে ভোট শেষ হওয়ার, সেই জবাবটা উনি দিতে পারবে। তারপর আমরা দেখলাম এর সাথে সাথে আরো 3 জন শিক্ষক সুনির্দিষ্ট অভিযোগ করলেন অমুক হলে সবাই জাতীয়তাবাদী মানে বিএনপির শিক্ষক। না, আমি তারা কোন কোন ক্যাটাগরি শিক্ষক? ডাকসুর নির্বাচনে ছাত্রদল উইথড্র করার পরে ওনারা করছেন, আগে কিন্তু কেউ করেন না। কোনটা? এই যে শিক্ষকরা যে দায়িত্ব থেকে সরে গেলেন, এটা কিন্তু ছাত্রদল উইথড্র করার পরে, আগে কেউ করে নাই। জি, তাই সুতরাং এখানে তারা ওখানে, আমি জাকসু সম্বন্ধে আমার অত সুস্পষ্ট তথ্যপত্র আমার কাছে নাই, তবে আমি যতটুকু মিডিয়াতে দেখেছিলাম যে নানা অভিযোগ। শুধু তাই না, অন্যান্য যে সংগঠনগুলি ছিল, শুধু এখন নট অনলি যে জাতীয় ছাত্রদল উড্ডু করেছে তা না, কিন্তু অন্যান্য সংগঠনগুলো কিন্তু এইসব কারচুরির অভিযোগ অনিয়মের কারণে নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে এটা ভোট শেষ হওয়ার পরে করছে না, আগে ঘন্টা আগে, আর অন্যরা 7টার সময় করছে না, আগেও করেছে। তো সুতরাং এখানে ওই পরিস্থিতি কি হয়েছিল সেটা ওরা ভালো করে বলতে পারবে। তবে আমি একটা জিনিস, যে মেসেজটা আমি বলতে চাই সেটা হলো এই সকল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা হলো জাতির সবচেয়ে শিক্ষিত একটা জনগোষ্ঠীর নেতৃত্ব এখানে দেয়, এই সকল অভিযোগ এই সকল জায়গায় ওঠা মানে এই সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দেয়। তো সুতরাং আমি অনুরোধ করব এরপরে যে নির্বাচনগুলি হবে, এখানে যারা অথরিটি বা কর্তৃপক্ষ যারা থাকে তাদেরকে অত্যন্ত দায়িত্বশীলার সাথে এবং খুব কেয়ারফুলি এই জিনিসগুলি। নিশ্চয়ই জাহিদ চৌধুরী আপনার কাছ থেকে শুনতে চাই, আমার আরো দুই একটা বিষয় আছে, আমি যদি একটু আলোচনা করতে পারি। আমি যেটা বলি এই ব্যাপারে, জাকসুর ব্যাপারে, যে জাকসুতে দেখেন এইখানে প্রশাসনে ভিসি তো আমাদের সবার পরিচিত, উনি বিএনপির সাথে সম্পৃক্ত, সবাই জানে। তো উনি এবং ওনার প্রশাসন, আমি মনে করি যে ওইখানে আসলে প্রশাসন খুব ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই লেভেলের অভিযোগটা আসে নাই, ওইখানের অভিযোগটা কিন্তু বেশি, নানা ধরনের অ্যানোমালিজ গুলা ছিল। ভোট কারচুপি হয় নাই, কারচুপির কথা কেউ বলতে পারবে না, কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু নেই। নির্বাচনী ব্যবস্থাপনাটা খুব দুর্বল ছিল, এটা গেল একটা জিনিস। আর ওইখানে কিন্তু ওই বিএনপির সমমনা শিক্ষকদের মধ্যে যে একটা বিরোধ, এই বিরোধটা খুব স্ট্রংলি কাজ করেছে। এক পক্ষ বিসিকে সমর্থন দিয়েছে, যারা সমর্থন দেয় নাই তারা তাকে বিপদে ফেলার চেষ্টা করেছে। এবং স্বাভাবিকভাবে এখানে ছাত্র শিবিরের যারা ছিল তারা হয়তো নির্বাচনে জেতার অবস্থায় ছিল বলে পরিস্থিতিটা এর চেয়ে খারাপ হয় নাই, নাহলে আরও খারাপ হতে পারত। শেষ পর্যন্ত কাউন্ট করে এবং রেজাল্টটা দেওয়া পর্যন্ত এটা সম্ভব হয়েছে। তো এই যে বিষয় তারপরে একজনের শিক্ষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে এর মধ্যে সেকেন্ড ডেতে। তো এই যে ঘটনাগুলো জাহাঙ্গীরনগরে, এবং তারা যেটা বলছেন যে কাউন্টিংটা খুব দেরি হয়েছে, এটা ওই তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে, এটাও ছাত্র দলের আপত্তির কারণে মূলত, পরে অন্য দু একটা সংগঠন আপত্তি করেছে যে এই মেশিনটা কোন জায়গা থেকে কেনা হয়েছে। এখন মেশিন কেনার বিষয়ে যদি একটা জামাতের প্রতিষ্ঠান হইতে পারে, একটা ছাত্র দলের প্রতিষ্ঠান হইতেই পারে, বিএনপির হতে পারে, এই সমস্ত ঠুনকো এই অভিযোগগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলা ওই যে যারা হেরে যাওয়ার মতো একটা থাকে তাদের পক্ষ থেকে এই অভিযোগগুলো বেশি আছে। এবং আপনি যদি এটা শেষ মুহূর্তে বলেন, আপনি যদি উইথড্র করেন, ভোট শেষ হওয়ার পরে আর উইথড্রর কি আছে? আপনি বলতে পারেন ফলাফল প্রত্যাখ্যান করছি, অন্য সংগঠনগুলো যেটা করছে, ভোট শেষ হয়ে গেছে 2 ঘন্টা পরে বলতেছেন আমি বর্জন করলাম। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ঢাকার চেয়ে বেশি সমালোচনা হয়েছে, আর এই 48 ঘন্টা পরে রেজাল্ট দেওয়াটা আরো বেশি সমালোচিত হয়েছে। এবং তারা ব্যালট পেপারে ভুল ত্রুটি করেছিল, এই বিষয় আছে। আমি যেটা বলবো, ছাত্রদলের উচিত, ওইখানে যে জিনিসটা হয়েছে, এখানে সংগঠনের বিষয়টা, ওইখানেও তারা দীর্ঘদিন ধরে কাজ করেছে। এই যে গত একটা বছর সুযোগ পাওয়ার পর এই সুযোগটাকে আমার মনে হয় যে ছাত্রদল প্রপারলি কাজে লাগাতে পারে নাই। তাদের দলীয় নির্দেশনার অভাব, তাদের সাংগঠনিক দুর্বলতা, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মূল্যায়ন না করলে ভবিষ্যতে এত বড় একটা ছাত্র সংগঠন এবং সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশের, তাদের যদি তারা সত্যিকার রিয়েলাইজেশন না করে যে কেন আমরা হারলাম, না করে যে ঠুনকো অজুহাত দিয়ে একে অপরের উপর দোষ চাপিয়ে দিয়ে যদি করে, তাহলে ভবিষ্যতে আরো খারাপ পরিস্থিতির জন্য অপেক্ষা। জি, এবিএম মোশাররফ হোসেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দুটো বিষয় আছে আজকের দিনে, একটি হলো জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনের সাথে আজকে রাজনৈতিক দলগুলোর নেতা নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টা বসছিলেন, সেখানে সে সূচনা বক্তব্য বলেছেন যে বড় সুযোগ এসছে, মানে ঐক্যবদ্ধ হয়ে সমঝোতায় গিয়ে এই ব্যাপারে সংস্কারের বিষয়ে একমত হওয়া, এবং আগামী নির্বাচনের কথা তারা বলেছে যে আগামী নির্বাচন হবে উৎসব মুখর, উৎসবের নির্বাচন। কিন্তু বাস্তবতা আমরা যেটা দেখছি যে এখনও ঐক্যমত কমিশনের সাথে সেভাবে সমঝোতা নাই। আজকেও আমরা দেখি ফরিদপুর, বাগেরহাট এই অঞ্চলে এই সীমানা নির্ধারণ নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি করে রেখেছে। তাহলে কি কোনো শঙ্কা তৈরি হলো নাকি না ঐক্যমতের জায়গায় কোনো ঘাটতি আছে? না, এখানে ঐক্যমত কমিশনে আমি আজকে সর্বশেষ যেটা আমি শুনলাম যে আমাদের বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধি সালাউদ্দিন সাহেব, উনি স্পষ্ট ভাষায় বলেছে যে আমরা জুলাই ঘোষণা এবং সনদ এ ব্যাপারে আমরা কিছু নোট অফ ডিসিশন দিয়েছি, এর বাইরে আমাদের এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সংকট নাই। সেটা এখন বলো যে এটা বাস্তবায়নটা কি হবে, কোন প্রক্রিয়া হবে, সেখানে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ কিন্তু একটা চমৎকার প্রস্তাব দেওয়া হয়েছে যে আমাদের মধ্যে নানা অভিমত আছে। কেউ বলছে অর্ডিন্যান্সের মাধ্যমে, কেউ বলতেছে ঐক্যমতের ভিত্তিতে, বরং এগুলি দরকার নেই। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আপনি সুপ্রিম যে 106-এর মাধ্যমে যেমন এই সরকারটা গঠিত হয়েছে অনুচ্ছেদ, আপনি আরেকটা রেফারেন্স চান যে সুপ্রিম কোর্ট কী পরামর্শ দেয়, সেই অনুসারে যদি আপনি পদক্ষেপ নেন তাহলে আগামী দিনে এইটা নিয়ে আইনিগতভাবে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকবে না। আমি মনে করি এটা একটা চমৎকার সিদ্ধান্ত। যদি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা চাওয়া হয় তাহলে মানে সবচেয়ে বেটার। আরেকটি জিনিস ব্যাপার হলো যে আজকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়েছে, আপনি যে কথাটা বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্ট বলেছে যে ফেব্রুয়ারির আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সময় নির্বাচনের ক্ষেত্রে কোনো সংশয় উনি দেখছেন না। আর আপনি যে 2-4টির কথা বলছেন এটা কিন্তু আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, যেমন বাগেরহাট তাদের এটা পার্সোনাল ইন্টারেস্ট, কারণ তাদের 4টা আসন ছিল, একটা কমে গেছে। আবার আপনার ভাঙ্গাতে যেটা দেখেন সেখানে 2টা ইউনিয়নকে তাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাবনাতে একই অবস্থা। তো সুতরাং এটা ইন্টারনাল ব্যাপার। এগুলি আমার মনে হয় যদি এই সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের, আর আপনি সবাইকে তো স্যাটিসফাই করতে পারবেন না,
কারণ এটা তো একটা জাতীয় নির্বাচন, এটা তো স্থানীয় কোনো নির্বাচন না। জাতীয় নির্বাচনে কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনার একটা নির্বাচনী আসনে কত ভোট থাকতে হবে, আপনার সেখানে অন্য অন্য জেলার সাথে তার আবার সম্পৃক্ত করা যাবে না, তাকে ইন্ডিভিজুয়াল অখণ্ডতা রক্ষা করতে হবে, এবং নানা কন্ডিশনগুলি আছে। এইগুলিকে মেনটেন করেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্তগুলি নিতে হয়, যার কারণে আমার মনে হয় এই অসন্তোষ সাময়িক, আগামী নির্বাচনে এটা খুব একটা প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে। জয় চৌধুরী, মোশাররফ ভাই একটা ইনফরমেশন সঠিক বলেছেন যে বিএনপির পক্ষ থেকে আজকে যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটা সেশন হয়েছে আর একটা সেশন চলছে, রাইট। তো প্রথম সেশনে 3 দলের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব, হামিদুর রহমান আজাদ সাহেব এবং আক্তার হোসেন, তারা 3 জন বক্তৃতা করেছেন। বিএনপি, জামাত এবং এনসিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা করেছেন, আইন উপদেষ্টা করেছেন। তাদের বক্তব্যগুলো আমরা দেখেছি ইতিমধ্যে, এটা মিডিয়ায় চলে আসছে। তো এটা বিএনপির এই প্রস্তাব, এটা একটা বিকল্প হতে পারে, আনডাউটলি এটা একটা ভালো বিকল্প হতে পারে। যদিও এটা নিয়ে আর আগে যেটা সমালোচনা কথা আসছিল যে রাজনৈতিক বিরোধগুলা রাজনীতির মাঠেই কিংবা রাজনীতির টেবিলেই সমাধান হওয়া উচিত। সব ক্ষেত্রে যদি বিচার বিভাগকে আমরা টেনে নিয়ে আসি, তো বিচার বিভাগেরও এই সমস্ত ক্ষেত্রে কিছুটা রিজার্ভেশন আছে এবং তারা অতটা সম্পৃক্ত হতে চায় না একান্ত প্রয়োজন না হলে। এটা তো আমাদের গঠনতন্ত্রের 106-এ যেটা বলা আছে যে সংবিধানের কোনো জায়গায় যদি ব্যাখ্যার ব্যাপারে অস্পষ্টতা সৃষ্টি হয়, সমাধান না হয়, সেই ক্ষেত্রেই রেফারেন্স পাঠাতে পারে। তো এটা তো আমার সংবিধানে এখনো অন্তর্ভুক্তই হয় নাই, সুতরাং উনি আদৌ এটা শুনতে পারবেন কিনা এইটাও একটা প্রশ্ন দেখা দিতে পারে। তো তার চেয়ে বড় জিনিস আমি যেটা মনে করি যে সমঝোতা যতটুক হয়েছে সংস্কারের ব্যাপারে, সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলা নির্বাচন হয়ে গেলে যারা ক্ষমতায় আসবে তারা 2/3 মেজরিটিতে এগুলার সংশোধন করবে। আবার একটা গণভোটের বিষয় আসছে, যদি প্রয়োজন হয় তখন গণভোট হবে। আর বাকি সংস্কারের প্রস্তাবগুলা এখনই এক্সিকিউটিভ অর্ডারে কিংবা আইন অর্ডিন্যান্স করে এগুলা জারি করে দিলে বাকি সংস্কারগুলো কিন্তু হতে পারবে। আমি মনে করি এটার অগ্রগতিটা ট্রিমেন্ডাস অগ্রগতি হয়েছে বাংলাদেশি লোকদের মধ্যস্থতায়। সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে সদস্যরা আছেন, তারা এই 6 জন সদস্যের মধ্যস্থতায় যে এই পর্যন্ত যতটুকু হয়েছে এটা যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং এখন এটার ইতি টানার পর্যায়ে আছে। আজকে কিন্তু লাস্ট ডেট, কালকে কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আইদার কমিশনের মেয়াদ আবার বাড়াতে হবে, সরকারকে বাড়াবে, আর নতুবা এটা আজকেই শেষ করতে হতো। তো শেষ করার পর্যায়ে এখন বড় দাগে 2-3টে বিষয় আছে। একটা বিষয় কি যে তারা বলছে যে পিআর পদ্ধতিতে, জামাত এটার ব্যাপারে রিজিট, তারা সব জায়গায় পিআর চায়। হ্যাঁ, আর এনসিপি বলছে নো, আমরা শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চাই, এবং বিএনপি উচ্চকক্ষেও চায় না, তবে এটার একটা নোট অফ ডিসেন্ট দিয়ে মানে তারা দুর্বলভাবে বলছে। আর এনসিপি শক্তভাবে বলছে উচ্চকক্ষে পিআর চায়, আর জামাত বলছে না নিম্নকক্ষ। তো নিম্নকক্ষে পিআর এর বিষয়টা কিন্তু সলভ হয়ে গেছিল, জামাত আবার নতুন করে এটা আনছে। এই পর্যন্ত যতটুকু ঐক্যমত হয়েছে ওইখানে কিন্তু নিম্নকক্ষের কথা বলা নাই। না, পিআর এ তো নিয়ে আসছে, এটা তো একটা জিনিস আছেই, কিন্তু আজকে আবার আমরা দেখলাম যে জুলাই সনদ, পিআর পদ্ধতি সহ নানা ইস্যুতে 6 থেকে 7টি ইসলামপন্থী দল তারা আন্দোলনে যাবে। এটার মধ্যে কথা আছে, এটার মধ্যে 2টা ইনফরমেশন আছে। একটা ইনফরমেশন হলো প্রথমে জামাত উদ্যোগ নিয়েছিল এনসিপি, এবি পার্টি সহ সবাইকে নিয়ে 8 দলীয় একটা বিরোধী জোট করে আন্দোলনে যাওয়ার, কিন্তু আজকে এটা গতকালকে পর্যন্ত এটা ছিল, কিন্তু আজকে যেটা অনলাইনে নিউজ আসছে ইতিমধ্যে যে এনসিপি, এবি পার্টি সহ 4টা দল আলাদা জোট করার কথা বলছে। তারা জামাতের সাথে এই মুহূর্তে তারা যাবে না, বলছে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। ভিতরের খবর এই জাতীয় অনলাইনে রিপোর্ট আছে, আমাদের অনলাইনেও গেছে আমার দেশের, যে এনসিপির মুখপাত্র বলেছে যে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেই, আলাদাভাবে তারা আরেকটা প্ল্যাটফর্মে আরেকটা ফোরামে আন্দোলন করার কথা বলছে যে এই দাবি বাস্তবায়ন। এখানে মূল যেটা হলো যে কি প্রক্রিয়ায়, মানে জামাতের এখন 2টা দাবি হলো, একটা হলো সব জায়গায় পিআর, আর আরেকটা হলো যে এটার জুলাই সনদের আইনগত ভিত্তি, আইনি ভিত্তি। তো আইনি ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করেও কিন্তু আইনি ভিত্তি হয়, প্রেসিডেন্ট যদি অর্ডিন্যান্স জারি করেন তাও একটা আইনি ভিত্তি হয়। আর এনসিপি বলছে যে তারা গণভোট চায়, সংবিধানের গণপরিষদের নির্বাচন চায় এবং আপনার উচ্চকক্ষে পিআর চায়। তো আমার মনে হচ্ছে যে এটা ডিফারেন্সটা খুব বেশি নেই। এখন যদি রাজনৈতিক দলগুলো আজকে কিংবা আগামীকালের আরো 2-একটা বৈঠক করলে এটা একটা সমঝোতায় আসা সম্ভব। এখানে উভয় পক্ষকে ছাড় দিতে হবে। ছাড় দেওয়ার জায়গাটা হলো উচ্চকক্ষে বিএনপি যদি ছাড়টা দিয়ে দেয়, আমার মনে হয় একটা সমঝোতা হয়ে যাবে এবং একটা অর্ডিন্যান্স জারি হয়ে যায়। একটা অর্ডিন্যান্স জারি এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন,
এই দুইটা বিষয়ে যদি বিএনপি ছাড় দেয়, আমার মনে হয় বিএনপির এইটুক উদার হইলেই এটার একটা সমাধানে পৌঁছতে পারবে এবং একটা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জুলাই সনদ স্বাক্ষরিত হতে পারবে। আর একেবারে সমানে মোশাররফ ভাই যদি একদম 10 এখানে আমি দেখছি বিএনপির পক্ষ থেকে যে যুক্তিটা তুলে ধরা হচ্ছে, যেমন আপনি যদি উচ্চ কক্ষ করেন, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনে এই প্রভিশন আপনাকে অ্যাড করতে হবে, অফকোর্স অ্যাড করতে হবে। এখানে কিন্তু একটা যত নির্বাচনের পরে হবে, পরে, এটা কিন্তু আগে হবে না, এই নির্বাচনের পরে হবে। তারপর আপনি গণভোটের কথা বলছেন, আমাদের বর্তমান কনস্টিটিউশনে এটাও নাই। এটাও আপনি এটা সংশোধনী আনতে হবে। এটা কি যেটা মৌলিক চেঞ্জ, এটা কিন্তু কনস্টিটিউশনের বেসিক্সে কিছু আছে আইন আপনি বিশেষ অর্ডারে বাস্তবায়ন করতে, আর এটা মৌলিক চেঞ্জ। মৌলিক এখন প্রশ্ন দেখা দিয়েছে, মৌলিক চেঞ্জ কি সংসদের বাইরে করা যায় কিনা, এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। যার কারণে বিএনপি বলছে যে ভবিষ্যতে যদি কেউ প্রশ্ন না তুলতে পারে তাহলে হাইকোর্টের রেফারেন্সটা হলে হাইকোর্ট আর এইটার পক্ষে হাইকোর্ট দাঁড়াবে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করা যেত, কিন্তু একেবারেই সময় নেই। জনাব জাহিদ চৌধুরী এবং জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।